তারপরে আমার যখন পৈলান গ্রুপ থেকে পাস আউট হলাম, দেন আমি পিজি ডিপ্লোমা স্টার্ট করলাম মাস কম অ্যান্ড জার্নালিজমে, অ্যাজ ওয়েল অ্যাজ সাইমালটেনিয়াসলি আমি মাস্টার্সও করলাম। আচ্ছা। তো দেন মনে হলো যে না, এবার নিজে আমি কিছু করি। তো আমার মানে একদম স্টার্টিং ক্যারিয়ারের স্যালারি খুবই কম ছিল। ঠিক চ্যালেঞ্জিং হিসাবে নিচ্ছি না, মানে এই কারণে নিচ্ছি না, কারণ হচ্ছে যে আহ, যখন আমি মানে কোম্পানি স্টার্ট করি তখন স্যারকে আমি ফার্স্ট ফোন করেছিলাম, শিলাদিত্য চৌধুরীকে, যে স্যার দিস ইজ মাই ডিসিশন। তো স্যার ওয়াজ ভেরি হ্যাপি ফর মি। তো স্যার বললেন যে তোমার যা যা হেল্প লাগে আমি সব করব, এটাই কারণ আসল। হ্যাঁ, তো সেইটা আমি ব্লেসিং হিসাবে নিয়েছি। মানে ওই যে বললাম ভাইবস ম্যাচ করাটা ইজ ইম্পর্টেন্ট। ভাইবস ম্যাচ করলে আমি বলেছিলে তোর সাথে আমার ভাইবস ম্যাচ খুব করেছে। মানে আড্ডা হয় তার সাথে, আমি মানে সে আমার একদম নিজের মানুষ হয়ে যায়, কিন্তু ভাইবস না ম্যাচ হলে মিশতে পারি ঠিক না তার ঠিক সাথে। একদম ঠিক কথাই বলছো। তোমার সঙ্গে যখন আমার আলাপ, তখন এত পিআর এজেন্সিস ছিল না, এত মানুষ পিআর করতেও না। তো সম্প্রতিকালে যে কোনো মানুষ বল মানে ফেসবুকে হয়তো আমরা লিখছি যে কোনো পিআর এজেন্সিস আছে, যোগাযোগ করো, ইনবক্স করো, সবাই লিখছে যে আমি পিআর করি, আমি পিআর করি। এই সবাই পিআর করছে, এই বিষয়টা নিয়ে তুমি কিছু বলতে চাও? মানে পড়াশোনা ছাড়া, প্রপার গাইডেন্স ছাড়া বা পড়াশোনা ছাড়া যারা পিআর করছে তারা কি কোনোভাবে মার্কেটটা নষ্ট করছে? তোমার কি মনে হয়? সবার কথা বলবো না যে মার্কেট নষ্ট করছে, বাট হ্যাঁ অবভিয়াসলি কিছু জিনিস আমারও চোখে পড়ে, মানে যেখানে আমার মনে হয় যে সেই মানুষটি যখন মানে নিজের ব্যাপারে কিছু প্রচার করছে বা যে কোনো বিষয়ে, মানে সবাই বলছে যে আমি এখন পিআর, তো এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার যে সে নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে। বাট হ্যাঁ, এটা ক্ষতিগ্রস্ত, কারণ আমরা যখন কোনো ক্লায়েন্ট ভিজিটে যাই, নতুন ক্লায়েন্ট ভিজিটে, এটা ফেস করতে হয়েছে আমাকে অনেকবার। মানে আমাকে অনেক ক্লায়েন্ট বলেছে যে এখন তো মার্কেটে দেখি সবাই পিআর, হোয়াট ইজ পিআর, সবাই তো দেখি পিআর করছে, কি হয় অ্যাকচুয়ালি পিআরটা কি? তো তখন আমি তাকে মানে যে বোঝানোটা হয়তো আমার 15-20 মিনিটের। হাই, আমি সহেলি, চলে এসেছি খোয়াইশ বিটিএস এর আরো একটি নতুন এপিসোড নিয়ে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বোঝা গিয়েছে যে আজকে কি নিয়ে কথা বলবো। তার আগে কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে এই এতগুলো এপিসোড যে আপনারা দেখছেন কেমন লাগছে। আজকে আমার গেস্ট চিল্কা রয়। হাই, ওয়েলকাম টু খোয়াইশ বিটিএস। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ ফর কলিং মি ইন খোয়াইশ বিটিএস। থ্যাংক ইউ, তুমি আমার এখানে এসছো। ফার্স্টে বলো তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো? আমিও ভালো আছি। তো আজকে আমরা অনেকক্ষণ আড্ডা দেবো একসঙ্গে। তো আজকের আড্ডাটা হবে পিআর রিলেটেড, তার কারণ আমার কাছে যথেষ্ট একটা জটিল ব্যাপার পিআর কি হয় না হয়, এটা আমি তোমার সাথে কথা বলবো আজকে। আমার মনে হয় পিআর নিয়ে হয়তো এর আগে পডকাস্ট বা ইন্টারভিউ সেশন কোনোটাই হয়নি, তাই আমার কাছে এটা নতুন। তোমার সাথে কথা বলে অনেক কিছু জানবো আমি পিআর রিলেটেড। তো শুরু করছি আমাদের ফার্স্ট সেগমেন্ট, স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্টে আমি তোমাকে জিজ্ঞেস করবো যে তোমার ছোটবেলাটা কেমন ছিল। তুমি একদম শুরু থেকে আমার সাথে গল্প করা শুরু করো। আচ্ছা, ছোটবেলাটা মানে হচ্ছে আমি বর্ধমানের মেয়ে। হ্যাঁ। তো ছোটবেলাটা মানে মা আমাকে ছোট থেকেই সবকিছুর মধ্যে ইনভলভ রেখেছিল। মানে আমার ক্যারিয়ারে মায়ের ভূমিকাটা অনেকটা বেশি আমার লাইফে, কারণ হচ্ছে যে বাবা বিজনেস নিয়ে খুবই ব্যস্ত থাকে বা এখনো আছে, সবসময় নিজের বিজনেস নিয়ে থাকে বাবা। বাট মা আমার ক্যারিয়ারের শুরু থেকে মানে এখনো অবধি মানে প্রত্যেকটি জিনিসে সাপোর্ট করা, মোটিভেট করা, মানে এই জিনিসটা আমার মা সবসময় আমাকে মানে দেখিয়েছে। মানে লাইফের পথে কি করে এগুতে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ মানে লাইফে তুমি যা যা করবে যেন ঠিকঠাক ভেবে চিন্তে ডিসিশন নিও, মানে এরকম ডিসিশন নিও না যেটার জন্য তোমাকে পরে পস্তাতে হবে। মানে এই বিষয়গুলো সবসময় আমাকে গাইড করে এসছে। আর যেহেতু আমি বাবা মার একটি মেয়ে, তো মা আমাকে নাচ, গান, আঁকা, জিমন্যাস্টিক, যোগ ব্যায়াম থেকে শুরু করে সব শিখিয়েছে, মানে কিছু বাদ রাখেনি। আচ্ছা। তো যখন আমাকে মা বলল যে তুই এবার ক্লাস 10 পাস আউট হওয়ার পরে যে এবার তুই কি ভাবছিস বা কি নিয়ে এগোতে চাইছিস, তো আমি বলেছিলাম যে আমি মিডিয়া নিয়ে পড়াশোনা করতে চাই, আমি এই জিনিসটার মধ্যে ইনভলভ হতে চাই। তো তারপরে আমার পুরো গ্র্যাজুয়েশন হয়েছে পৈলান গ্রুপ থেকে মিডিয়া সায়েন্স অনার্স নিয়ে। তারপরে তখন থেকে বাড়ি থেকে বাইরে, আমি তখন থেকে কলকাতায় একাই, মানে আমার সার্ভাইভেল বলো বা স্ট্রাগল বলো স্টার্ট হয়।
তো তারপরে আমার যখন পৈলান গ্রুপ থেকে পাস আউট হলাম, দেন আমি পিজি ডিপ্লোমা স্টার্ট করলাম মাস কম অ্যান্ড জার্নালিজমে, অ্যাজ ওয়েল অ্যাজ সাইমালটেনিয়াসলি আমি মাস্টার্সও করলাম। আচ্ছা। তো দেন মনে হলো যে না, এবার নিজে আমি কিছু করি। তো আমার মানে একদম স্টার্টিং ক্যারিয়ারের স্যালারি খুবই কম ছিল, মানে যেটা হয়তো আজকের দিনে দাঁড়িয়ে সেটার কোনো ভ্যালুই নেই সেই টাকাটার। বাট হ্যাঁ, আমি অনেক কিছু শিখেছি সেই জায়গা থেকে। যেমন আমি মানে এখন আমি কারেন্ট যেসব সাবজেক্টস নিয়ে কাজ করছি, লোকে হয়তো একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে কাজ করে, ফিল্ম, বা কেউ হয়তো খালি স্পোর্টস করছে, বা কেউ হয়তো খালি ফুড করছে, বাট তুমি মাল্টিপল আমি মাল্টিপল সব সেক্টরসেই দেখতে পারি, কারণ ওই অভিজ্ঞতাটা আমার আছে। বিকজ ছোট থেকে আমি এজেন্সিতে চাকরি করেছি, তো এজেন্সিতে ওইটাই শেখায় যে হাউ ইউ উইল পারফর্ম অ্যাজ এ ভার্সেটাইল মানে পারফর্মার। তো ওই জায়গাটা আমার মনে হয় যে মানে আই এম কোয়াইট কনফিডেন্ট মানে ওই সব দিকগুলোতে। তো সেটার জন্য তো এখন মানে ওইটাই আমার চলছে চলছে। কাজের ইয়েতে। তো এই ছোটবেলায় যে তুমি বললে যে ছোট থেকে বড় হয়েছো, তারপর তুমি তোমার পড়াশোনা সবটাই বললে, তো এই পিআর এই কথাটার সঙ্গে তোমার প্রথম পরিচয় হলো কবে, সেটা একটু বলো। এই কথাটার সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল রীতা ভিমানি ম্যামের থেকে। রীতা আচ্ছা। ভিমানি ম্যাম আমাদের বড় নাম। স্পেশালাইজেশন লাইক ক্লাস নিতেন ম্যাম। তো ম্যামের কাছ থেকে প্রচুর কিছু শিখেছি, মানে হোয়াট ইজ পিআর, হাউ ইউ উইল পারফর্ম অ্যাজ এ পিআর, পিআর ক্রাইসিস ম্যানেজমেন্ট কিভাবে হ্যান্ডেল করে। পিআর করা মানে এরকম নয় যে খালি আমি কোনো মিডিয়া কাভারেজেস করছি বা কিছু, আমাকে সেই জিনিসটা এ টু জেড জানতে হয়, সেই জিনিসটাকে নিয়ে স্টাডি করতে হয়, সেই জিনিসটাকে নিয়ে রিসার্চ করতে হয় রীতিমতো। মানে আমাকে একটা পড়াশোনা করতে হয় যে আমি এটা কি স্ট্র্যাটেজি ইউজ করলে, বা আমি এটাতে কিভাবে করলে আমার জিনিসটা অনেক বেশি যাতে লাইমলাইটে আসতে পারে। তো এগুলো সবকিছুই মানে ম্যাম রীতা ভিমানির থেকে শেখা। উনি আমাদের পৈলানে ক্লাস নিতেন, তো সেই সময় থেকে আমি পিআর শব্দটার সাথে পরিচিত হলাম। ম্যামকে দেখে মানে আমি খুব ইন্সপায়ার হয়েছি আমার লাইফে। মানে আমার সবসময় মাথায় ছিল যে ওনার মতো আমি হতে চাই লাইফে। একদম। তো নিজেকে ওইভাবে আমি নিজেকে গ্রুম করা স্টার্ট করলাম ডে বাই ডে। তারপরে তো একের পর এক সেমিনার অ্যাটেন্ড করতাম পিআর এর, মানে পুরো সাবজেক্টটার ওপরে আমি বেশ ভালোভাবে স্টাডি করতাম যে হয় কি জিনিসটা, মানে আমি কিভাবে নিজেকে ওই জায়গাটায় দাঁড় করাবো। একদম। আমরা আরো গভীরে যাব আড্ডার। তো আমরা আমাদের পরের সেগমেন্ট রিহার্সালে যাচ্ছি। চিল্কাদি, আমি তোমাকে জিজ্ঞাসা করব যে আহ, তোমার যখন শুরু হয়েছিল মানে প্রফেশনাল ভাবে তুমি পিআর শব্দটার সঙ্গে যখন তুমি অ্যাটাচড হলে, তো প্রথমেই তো প্রফেশনালি এই জিনিসটাকে নেওনি, একটা তো শুরু হয়েছিল। তো সেই সময় তুমি নিজেকে কিভাবে এটার সঙ্গে অ্যাটাচ করেছিলে? তোমার কি মনে হয়েছিল যে এইটা নিয়ে, এই সাবজেক্টটা নিয়ে কত দূর এগোনো যেতে পারে? মানে তোমার কাছে কি আইডিয়াটা পুরো ক্লিয়ার ছিল, মানে কি করতে হবে না করতে হবে? যতটা পড়াশোনা করে শিখেছিলাম, অবভিয়াসলি পড়াশোনা করার নিজের জায়গাটাতে এক্সপিরিয়েন্স করার মধ্যে দুটো মানে প্রচন্ড পার্থক্য থাকে একটা। তো যতটুকু পড়াশোনার মানে ওই নলেজটা ছিল, ওইটার জায়গায় আমি পুরোপুরি ক্লিয়ার ছিলাম। বাট আমার কাছে এটা ক্লিয়ার ছিল না যে আমাকে গিয়ে ফিল্ডে নেমে কাজটা কি করতে হবে। তো সেটা অবভিয়াসলি আমি মানে একদমই আমার এক্সপিরিয়েন্স ছিল না। তো আমি যেখানে ফার্স্ট এজেন্সি আমার চাকরি করতে ঢুকি, তো সেখানে যিনি স্যার ছিলেন, স্যার আমাকে ধীরে ধীরে পিআর শব্দটার সাথে পরিচিত করালে, আমাকে বিভিন্ন ধরনের ইভেন্টের মধ্যে ইনভলভ করছিল। সেটা তোমার যে কোনো জনারে থাকতো, স্পোর্টস থাকতে পারতো, মানে থাকতো, লাইফস্টাইল থাকতো, যে কোনো জনারে, এন্টারটেনমেন্ট থাকতো, হেলথ থাকতো। তো এই ধরনের প্রত্যেকটি ইভেন্টস আমি হ্যান্ডেল করে করে ওই যে অভিজ্ঞতাটা, ওই যে ভার্সালিটির যে ওয়ার্ডটা আমি বললাম, যে ভার্সেটাইল হিসাবে আমি নিজেকে কিভাবে মানে জায়গাটাকে তৈরি করেছি, তো ওইগুলো করতে 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 একটা অভিজ্ঞতা হয়ে গেল। হয়ে গেছে। তো তারপরে আমি যখন সুইচ অন করলাম, মানে আমি যদি বলি যে আমার পুরো পিআর এর মানে গ্রুমিংটা কোথা থেকে বা আমি কত থেকে কি শিখেছি, তাহলে তার পেছনে বড় একটা নাম আছে মিস্টার শিলাদিত্য চৌধুরী। আচ্ছা তো মানে স্যাজিটেরিয়াস কমিউনিকেশনে আমি অনেকদিন ছিলাম, আচ্ছা আচ্ছা। 3 বছর 3.5 বছর ছিলাম। তো স্যারকে দেখে, স্যারের পাংচুয়ালিটি দেখে মানে অনেক কিছু শিখেছি আমি। মানে মানে উনি প্রত্যেকটি জিনিস মানে আমাদের এরকম ভাবে মানে শেখাতো যে একটা আমাদের আর্লি মর্নিং মিটিং হতো। তো আমাদের যারা যারা আমরা ক্লায়েন্ট যা যা হ্যান্ডেল করতাম, তো ওই সব ক্লায়েন্টদের সাথে আমাদের নিয়ে বসতো। তো ওই বসার পরে আমাদের জিজ্ঞেস করতো যে এই ক্লায়েন্টটা তো এই জনার, তো তুমি কি ভাবছো, তুমি ফটো অফ অপরচুনিটি কি ভাবছো। হয়তো সেটাতে কোনো স্টোরিই নেই, বাট স্যার আমাদের ওই মোটিভেশনটা দিত যে তুমি একটা স্টোরি ক্রিয়েট করো।
মানে স্যারের কাছে আমি এইটুকুই শিখেছি যে চিল্কা, না জিনিসটাকে হ্যাঁ করাতে হবে, এটাই হচ্ছে তোমার আসল পিআর এর কাজ। একদম মানে এরকম নয় যে সবাই তোমার স্টোরি, তুমি যেটা পিচ করতে যাচ্ছ বা তুমি যেটা নিয়ে কথা বলছো সেটাকে তোমাকে সবাই হ্যাঁ করে দেবে। আর এটা মনে হয় বই পড়ে হয় না, হ্যাঁ এটা হ্যাঁ, একদম একদমই এক্সপিরিয়েন্স থেকে হয় এটা, উইদাউট এক্সপিরিয়েন্সটা কিছুই হয় না। না। তো সেই অভিজ্ঞতাগুলো ছোট ছোট অনেক কিছু আমি স্যাজিটেরিয়াস কমিউনিকেশন থেকে শিখেছি। আমাদের যিনি সিনিয়র ছিলেন সিরাজ মিত্র, উনিও আমাকে অনেক কিছু শিখিয়েছেন। আমার কিছু কিছু প্রনাউন্সিয়েশনস নিয়ে প্রবলেম ছিল, তো উনি বলতেন যে চিল্কা, যখনই আমি কারোর সাথে ফলো আপ করতাম ওভার দ্য ফোন, তো উনি আমাকে বারবার করে টুকতে থাকতেন আচ্ছা, যে এটাতে এটা ভুল হয়েছে, আমি শুনছিলাম তোমার কমিউনিকেশন, এখানে এটা ভুল হয়েছে। তো এই জায়গাগুলো আস্তে আস্তে করে আমি কাটিয়ে উঠি, মানে ওই যে শেখার যে জায়গাটা আস্তে প্র্যাকটিক্যালি তোমার ভুল ত্রুটি এই সবগুলোই তুমি একসাথে আর কি একদম মিলিয়ে একদম মিশিয়ে কাজ একদম করেছো। একদম। তুমি যেহেতু বললে যে তুমি স্যাজিটারিয়াসে ছিলে, তো আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছা করছে। এখনো তো মার্কেটে স্যাজিটারিয়াস রয়েছে, একদম তার একদম। সঙ্গে তোমার কোম্পানিও রয়েছে, কতটা চ্যালেঞ্জিং সেটা বলো। আহ, আমি এটাকে ঠিক চ্যালেঞ্জিং হিসাবে নিচ্ছি না, মানে এই কারণে নিচ্ছি না, কারণ হচ্ছে যে আহ, যখন আমি মানে কোম্পানি স্টার্ট করি তখন স্যারকে আমি ফার্স্ট ফোন করেছিলাম, শিলাদিত্য চৌধুরীকে, যে স্যার দিস ইজ মাই ডিসিশন। তো স্যার ওয়াজ ভেরি হ্যাপি ফর মি। তো স্যার বললেন যে তোমার যা যা হেল্প লাগে আমি সব করব, এটাই কারণ মানে আসল হ্যাঁ, তো সেইটা আমি ব্লেসিং হিসাবে নিয়েছি, মানে আমি ওদের সাথে সব সময় আছি, থাকবো, মানে এটা স্যারও জানে যে চিল্কা সেই রেসপেক্টটা সব সময় আমায় করবে বা আগামী দিনেও করে থাকবে, আর সেটা আমার ক্ষেত্রেও আমি অ্যাপ্লাই করি। মানে যে স্যার যেটা বলতেন সব সময় যে নিজের বিহেভিয়ারটা, নিজের সবকিছু, তুমি নিজের জায়গাটাকে সবসময় ঠিক রাখবে, আমার মনে হয় মিলিয়ে মিশিয়ে কাজ মিলিয়ে করলে তো মিশিয়ে, বড় হ্যাঁ, হবে। তো সেটাই। তো হ্যাঁ। চ্যালেঞ্জিং হিসাবে একদমই নয়, বরঞ্চ আমার খুব প্রাউড ফিল হয় যে আমি ওখান থেকে মানে এসছি, বেরিয়ে আমি কিছু এসে শিখে তারপর এসে নিজে, নিজের মতো হ্যাঁ, কিছু করতে পেরেছি। একদম। অবভিয়াসলি মানে আমি এটা 100% শিওর যে স্যারও খুব খুশি আমার এই কাজ দেখে, হ্যাঁ, তার কারণ ওনার যে সাথে তুমি ওনার থেকে কাজ শিখে করেছো। আমি কিছু শিখতে পেরেছি, মানে একদম। আই এম রিয়েলি অবলাইজড টু হিম, আমি অনেক কিছু শিখেছি ওনার থেকে। আচ্ছা, একটা কথা বলো, এই কথাটা খুব প্রচলিত কথা যে যার যতটা বেশি নেটওয়ার্ক ভালো তার নেট ওর্থ ভালো, তো এটা নিয়ে তোমার বক্তব্য শুনবো। এটা একদমই ঠিক কথা, যে আমাদের পিআর এর সব থেকে বড় কথাই হচ্ছে নেটওয়ার্কিং অ্যান্ড কমিউনিকেশন। বিকজ কমিউনিকেশন এমন একটা ভেহিকল মানে থ্রু উইচ উই ক্যান ডেভেলপ অ্যান্ড মেনটেন হিউম্যান রিলেশনশিপ। আর নেটওয়ার্কিংটা তো এরকম নয় যে আমি একদিনেই মানে পুরোটা তৈরি করে ফেলবো, নেটওয়ার্কিং ধীরে ধীরে বিল্ড আপ হয়, যে আমি যত কোনো মানুষের সাথে মিশবো, কথা বলবো, তার সাথে অনেক বেশি কাজ করব, তো আমার নেটওয়ার্কিং এর পরিধিটাও অনেক বেশি বাড়বে। তো অবভিয়াসলি নেটওয়ার্কিং এর সাথে মানে কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আর যেরকম আমাকে মানে স্যারও বলতেন এক সময় যে কমিউনিকেশনটা সবসময় লোকের সাথে ঠিক রাখবে, মানে তার যদি কোনো মানে কোনো কথা তোমার নাও থাকে, তুমি সেই মানুষটার সাথে এমনি হাই কেমন আছো, হ্যাঁ, অনেক একটা সময় হ্যাপি আউট অফ বার্থডে সাইট আউট উইশ, অফ মাইন্ড হ্যাঁ হয়ে হ্যাঁ, যায় মানুষ। একটা ওনার কোনো স্পেশাল ডে উইশ, তো এগুলো আমি ট্রাই করি মেনটেন করার, হয়তো কাজের চাপে সবসময় সবার সাথে সেটা মেনটেন হয় না, বাট স্টিল আই ট্রাই মাই লেভেল বেস্ট কি যেন ওই জিনিসটাকে আমি মেনটেন করতে পারি, কারণ মানে আমি পিআরটা নিয়ে ভীষণ ফোকাসড আমার লাইফে। মানে অনেকে থাকে যে একটা প্রফেশনে ছিল হঠাৎ করে হয়তো পিআরে এলো, বা একটা প্রফেশনে পিআরে ছিল হঠাৎ করে অন্য প্রফেশনে গেল, বাট আমি এটা নিয়েই মানে কাজ করতে চাই আগামী দিনেও, তো এই সাবজেক্টটা নিয়ে আমি ভীষণ ফোকাসড। একদম, আমার মনে হয় যে যত বেশি নেটওয়ার্ক থাকবে, যত বেশি সুন্দর ব্যবহার থাকবে, ব্যবহারটা খুবই অনেকটা ইম্পর্টেন্ট অবভিয়াসলি এই প্রফেশনে, অবভিয়াসলি। অবভিয়াসলি। তো যাই আমরা আমাদের পরের সেগমেন্ট অন দ্য ওয়েতে। চিল্কাদি, অন দ্য ওয়েতে আমি তোমাকে জিজ্ঞাসা করবো যে অন্তত এটা আমি শুনেছি কাজ করতে গিয়ে যে পিআর থাকলে ফিয়ার থাকে না। এই পিআর, এই কথাটা অনেকে বলে পিআর, মার্কেটিং, ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, এই প্রত্যেকটা কথাকে না মানুষ ভাবে যে একটা সুতোর মধ্যে বাঁধা বা সবকিছুই হয়তো একই জিনিস। এবার কাজ করতে করতে যেটা দেখেছি যে এই প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা করে পড়াশোনা হয় আর আলাদা লোক হয়, হতে পারে একটা এজেন্সির মাধ্যমে কাজ হয় কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট। তো সেটা নিয়ে তুমি কিছু বলো, তার কারণ আমাদের দর্শক বন্ধুদের মনে হয় এটা জানা উচিত যে পিআর বা ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া, ব্র্যান্ডিং, মার্কেটিং একই জিনিস নয় বোধহয়।
একটু বলো, শেয়ার করো। আমার এখন যেটা কারেন্ট আমার নিজের এজেন্সি রেসিপ্রোসিটি কমিউনিকেশন, তো এই তিনটে সাবজেক্টের উপর আমিও কাজ করছি, পিআর, ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং। একদম। তিনটেই সম্পূর্ণ ডিফারেন্ট সাবজেক্ট। হ্যাঁ, তিনটের যদি আমি মানে লাইক মেন মিশন বলি, তাহলে তিনটের মিশনই হচ্ছে সামহাউ উই আর ডুইং কমিউনিকেশন। অবভিয়াসলি উই আর ডুইং কমিউনিকেশন বাট থ্রু ডিফারেন্ট চ্যানেলস। মানে আমাদের যে মাধ্যমটা টোটালি ডিফারেন্ট। পিআর একটা অন্য টোটালি ডিফারেন্ট সাবজেক্ট, ডিজিটাল মার্কেটিং আমরা জানি একটা টোটালি ডিফারেন্ট সাবজেক্ট, ব্র্যান্ডিংটা তো টোটালি ডিফারেন্ট সাবজেক্ট। কিন্তু তিনটে ওই যে তুমি যেটা বললে যে তিনটে মানে সবাই লোকে একই ভাবে যে সব একই সুতোয় বাঁধার চেষ্টা করে, তো আমি সেই জায়গায় বলবো যে তিনটে সুতোর মাধ্যম একটাই, যে আমরা তিনটের মাধ্যমেই আমরা একটাই জায়গাকে ফোকাস করছি, সেটা হচ্ছে কমিউনিকেশন। ওই জায়গাটা কমন, বাট ওইটা ছাড়া আর কোনো জায়গায় কমিউনিকেশন নয়। মানে ডিজিটাল মার্কেটিং ইজ নট পিআর, একদম। because digital marketing is something where we are posting different kind of post, সেটা রিলস হয়ে গেল, সেটা স্ট্যাটিক পোস্ট হয়ে গেল, মোশন ভিডিও হয়ে গেল। ব্র্যান্ডিং ইজ সামথিং যেখানে আমি আমার কোনো বড় কারোর সাথে আমি হয়তো টাই আপ করছি, আমার লোগোটা সেখানে হয়তো সব জায়গায় ভিজিবিলিটি বাড়াচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি কারোর সাথে কোল্যাব করছি, তো সেটা হয়ে গেল ব্র্যান্ডিং। তো এই যে মাধ্যমগুলো, মানে আমাদের হয়তো ফোকাসড ওই যেটা বললাম যে কমিউনিকেশন, বাট মাধ্যমগুলো সবই ডিফারেন্ট। আর পিআর তো আমরা জানি, মানে পিআর মানে এরকম নয় যে আমি একটা ইভেন্ট করছি, জাস্ট একটা মিডিয়া কাভারেজেস হয়ে গেল সবকিছু, বা পিআর মানে এটাও নয় যে আমি খালি ভালো জিনিসেরই কাজ করব, আমি কোনো ক্রাইসিস সিচুয়েশনে কাজ করব না। বা হয়তো মনে করবে এরকম অনেক ক্ষেত্রে, মুভির ক্ষেত্রেও, মানে কিছু মুভিতে হয়তো খুব বড় মাপের অনেক স্টার কাস্ট থাকে, আর কিছু মুভিতে হয়তো অত বড় মাপের স্টার কাস্ট থাকে না। তো অবভিয়াসলি পিচিং যেটা, বিকজ পিআর এর এটাই চ্যালেঞ্জ আমার যেটা পার্সোনালি মনে হয়, যে তোমার যেটা পিচিং স্টাইল হবে দ্যাট শুড বি ভেরি মাচ ডিফারেন্ট ফ্রম আদার্স, বিকজ ওই জায়গাটা আমাকে এমনভাবে তৈরি করতে হবে যে ভালো জিনিসটা তো সবাই করতে চাইবে, সবাই বলবে যে হ্যাঁ আমি করি, বাট ওই ভালো জিনিসটার থেকে যেটা একটু ওটার থেকে একটু উইক, সেই জায়গাটাকে আমি কতটা বেশি অ্যাচিভ করলাম, সেটা আমার মনে হয় যে পিআর এর একটা বড় রোল প্লে হয় ওখানে। একদম। আমার মনে হয় কোনো ছবিতে বা যে কোনো প্রজেক্টে তোমরা যখন স্টারকাস্ট পেয়ে যাও, তখন তোমাদের কাজটা অনেক ইজি হয়ে যায়। অবভিয়াসলি আর যেখানে হয়তো নতুনের সঙ্গে পুরনো সংযুক্ত থাকে, সেখানে মনে হয় তোমাদের কাজটা করার সুযোগ অনেক বেশি বেড়ে যায়। আর আমি মানে শিখতে পারি যে এই কাজের মাধ্যমে আমি মানে আরো বেশি ভাবে নিজেকে কি করে ডেভেলপ করব, কারণ যেটা বড় জিনিস সেটার থেকে যখন একটু অফবিট জিনিস পাই, তো সেটার বিষয়ে রিসার্চটা আমাকে অনেক বেশি করতে হয়, আর কাজটা করতে ইন্টারেস্ট, ওটাই হচ্ছে বিষয়, অনেক বেশি মানে ওই চ্যালেঞ্জিংটাই আমার কাছে ইন্টারেস্টিং ব্যাপার। আমি একদম একজন লেম্যান পয়েন্ট অফ ভিউ থেকে তোমাকে জিজ্ঞেস করছি, আমার মনে হয় অনেকে প্রশ্নটাতে অ্যাপ্রিসিয়েট করবে, যে ধরো আমি একটা ছবি বানালাম, বা আমি এই যে একটা পডকাস্ট করছি, সেখানে যিনি প্রডিউস করছে উনি বলছে যে আমার এই প্রোডাক্টটার জন্য পিআর এর প্রয়োজন, কিন্তু উনি জানেন না যে হোয়াট ইজ পিআর, অ্যান্ড পিআর করলে তার আউটপুটটা কি। তো তুমি যদি একদম সংক্ষেপে একটু বলো যে সাধারণ একটা ছবি বা একটা যে কোনো প্রোডাক্ট, তার পিআর করলে আমি কি তার ফ্রুটফল পাচ্ছি, আর সেই প্রোডাক্টটা ধরো পিআর নেই, কোনো পিআর কমিউনিকেশন কিছুর সঙ্গে কেউ কন্ট্যাক্ট করেনি, তার জিনিসটা কি হতে পারে? ওকে, পিআর করলে মানে অ্যাডভান্টেজেস যে পয়েন্টসগুলো থাকে, সেটা হচ্ছে যে একটা বড় মিডিয়া ভিজিবিলিটি বাড়ে। ওই প্রোডাক্টটা নিয়ে বারবার যখন মানুষে পেপারে দেখছে বা কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে নিউজটা দেখছে, বা এনিহাউ যে কোনো কমিউনিকেশনের দ্বারা দেখছে জিনিসটা, তখন সেই নামটা প্রোডাক্টের বা পার্টিকুলার যেটার জন্য আমরা পিআর করছি, সেই জিনিসটা বারবার মানুষের চোখে পড়ছে, তো তাতে কি আমার ভিজিবিলিটিটা ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। একদম। তো সেইটা একটা খুব বড় সুবিধা, যে আমরা ওই অ্যাটেনশনটা সিক করতে পারি, যে যদি কখনো কোনো প্রোডাক্টের আমরা কিছু মানে করি পিআর, বা যে কোনো জিনিসের যখন পিআর করি, ওই অ্যাটেনশনটা আমাদের খুব দরকার হবে। কারণ পিআর ইজ সামথিং মানে যেটা তোমাকে একটা বড় একটা পাবলিসিটি আকার দেবে, যেটা বড় একটা ভিজিবিলিটির আকার দেবে। বাট পিআর মানে এটা অবভিয়াসলি নয় যে আমার পিআর করলাম বা আমার কোনো জায়গায় কিছু হলো, মিডিয়া কাভারেজেস বা কিছু বেরোলো, তো সঙ্গে সঙ্গে পরের দিন থেকেই মানে প্রচন্ড ভাবে ওইটা সোল্ড আউট হবে, বা এরকমও নয় যে প্রচন্ড ভাবে, এটা হচ্ছে একটা অনগোয়িং প্রসেস।
মানে এই প্রসেসটার মধ্যে আমাদের লেগে থাকতে হবে, হুম, করতে 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 কোনো করতে একদিন হবে। কোনো একটা জায়গায় যখন আমরা একটা ব্র্যান্ডকে ভালোভাবে পজিশন করবো ইন দ্য মার্কেট, হুম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন পিআর, হাউ একদম ইউ আর পজিশনিং ইউর ব্র্যান্ড ইন দ্য মার্কেট। একদম। বিকজ আমাদের সবকটা ব্র্যান্ডেরই আলাদা আলাদা সেক্টর, তো আমি তো প্রত্যেকটি ব্র্যান্ডের জন্য এক ধরনের স্ট্র্যাটেজি ভাবতে পারি না। না, সবার প্রোডাক্ট আলাদা, ইউএসপিস আলাদা, তো তো একরকম সেটাই, তো হবে না, এটাই একরকম বা স্বাভাবিক। জনারও যদি আলাদা হয়, হ্যাঁ। তো আমাকে প্রত্যেকজনের জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি ভাবতে হবে। হুম। তো স্ট্র্যাটেজি মেকিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন পিআর, কি হাউ একটা ইউ আর লাইক প্রেজেন্টিং হ্যাঁ, your product or your brand in front of the market. মানে তুমি বলছো যে একটা প্রোডাক্টকে ব্র্যান্ড করার পিছনে অবভিয়াসলি পিলার একটা পিলার। Yes, I agree with that. I totally agree with that. একদম একদম। আমাকে একটা কথা বলো, তুমি যখন পিআর এই পুরো বিষয়টার মধ্যে থাকো, মিডিয়া কভারেজের জন্য অনেক নিশ্চয়ই মিডিয়া লোকজনকে একসঙ্গে তোমাদেরকে রাখতে হয়, তো তাদেরকে হ্যান্ডেল করা কতটা ডিফিকাল্ট? উম, মানে বাই দ্য গ্রেস অফ গড তাদেরকে হ্যান্ডেল করা আমার কখনো ডিফারেন্ট লাগেনি, মানে মানে ডিফারেন্ট ফেস করতে হয়নি। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটি মিডিয়া মানে আমাকে সব সময় খুব সাপোর্ট করেছে, সব সময়, ছোট নিউজ হোক বড় নিউজ হোক, মানে যদি দেরিতে বার হয় তাও বার করে দেয়। তো সেই জায়গাটা মানে বাই দ্য গ্রেস অফ গড আমি সেই জায়গাটা মানে সবসময়, মানে এটা বলবো না যে আমি অ্যাচিভ করে নিয়েছি, বাট সেই জায়গাটা কখনো ওই ধরনের ডিফিকাল্টি এখনো অবধি স্টিল নাও ফেস করিনি, কারণ ওনারা আমাকে সব জায়গাতে সাপোর্ট করেছেন, মানে মিডিয়ার আচ্ছা। ফুললি সাপোর্টটা মানে সব সময় পেয়েছি। আমার যে ধরনের যে কোনো ইভেন্ট হোক, আমি যদি কাউকে অ্যাপ্রোচ করি বা কাউকে কোনো নিউজের জন্য আমি বারবার রিকোয়েস্ট করি, সে আমাকে নিউজটা করে দেয়। মানে এরকম কেউ নেই যে আমি বলতে পারবো, মানে খুব বেশি এবার যদি কোনো লজিক্যাল ব্যাপার না থাকে, মানে তাছাড়া আমি এই জিনিসটা ফেস করিনি। মানে মিডিয়ার সেই সাপোর্টটা মানে উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরি মিডিয়া আমি সব সময় পেয়েছি। ডিজিটাল যে নিউজ চ্যানেলগুলো লাস্ট 5-7 বছর ধরে অনেক বেশি বেড়েছে, আগে তথাকথিত কয়েকটা চ্যানেলই ছিল, তো এই যে ডিজিটালি নিউজ চ্যানেলগুলো সংখ্যায় বাড়ার জন্য তোমাদের কতটা হেল্প হয়েছে, মানে সেটা যদি একটু বলো। আমাদের হেল্প হয়েছে, কারণ আমি যে মানে মিডিয়া কাভারেজেস যে পরিমাণটা আমি যখন আমার ক্লায়েন্টকে দিচ্ছি ওটা আমি অনেক বেশি পরিমাণের দিতে পারছি। আগে হয়তো আমি একটা হয়তো পার্টিকুলার কোনো সংখ্যা অবধি দিতে পারতাম, কিন্তু ওই বাড়াটায় আমার ওই সংখ্যাটা অনেক বেড়ে গেছে একদম মিডিয়া কাভারেজেস এর একদম। ক্ষেত্রে। নিউজের যে ভিজিবিলিটা, নিউজের যে পাবলিসিটির ইয়েটা, সেটা অনেক বেড়ে গেছে। তো প্রচুর অ্যাডভান্টেজ সেটাতে, কারণ প্রত্যেকটি নিউজ চ্যানেলের কেউ না কেউ সাবস্ক্রাইবার থাকে। তো যেটা হয়তো একটা মিডিয়া দেখাচ্ছে না অন্য মিডিয়া দেখাচ্ছে, বা যেটা হয়তো অন্য মিডিয়া দেখাচ্ছে না আর একটা মিডিয়া দেখাচ্ছে, তো সেই জায়গাগুলো তো খুব ভালোভাবে আমার মনে হয় যে আমরা সবাই এখন মানে ওই জায়গাটা মানে পেরেছি, মানে ওই ক্লায়েন্টকে ওই স্যাটিসফ্যাকশনের জায়গাটা অনেক দিতে বেশি পেরেছি। বেড়েছে মিডিয়া হ্যাঁ, কভারেজেস, এটাই তো আমার মনে হয় এটা একটা খুব ভালো ভালো জিনিস, প্লাস পয়েন্ট। যে প্লাস পয়েন্ট আমি যদি মানে পজিটিভিটি মানে দেখি, তো এটা খুব প্লাস পয়েন্ট যে হ্যাঁ ভালো হয়েছে যেটা হয়েছে। খুব ভালোই হয়েছে, কারণ যত বেশি কভারেজেস হবে তত বেশি মানুষের কাছে। একটা সিচুয়েশনে জাস্ট তোমাকে আমি কথা বলি যে এখন তো ফেসবুকের যুগে একটা কিছু খবর বেরোলো মানে সেটা ভাইরাল হয়ে গেল, সেটা কতটা সত্যি কতটা মিথ্যা এটা যাচাই করে না মানুষ। তো এরকম কখনো তুমি ফেস করেছো, ধরো কোনো প্রজেক্টের তুমি পিআর দেখছো বা কোনো পার্টিকুলার মানুষের তুমি পিআর দেখছো, তার ক্ষেত্রে হয়তো এরকম একটা জিনিস ঘটে গেছে যেটা হয়তো সত্যি নয় বাট জিনিসটা ভাইরাল হয়ে গেছে, তো এরকম পজিশন তোমার সাথে হয়েছে কিনা সেটা একটু জানাও। আর যদি এরকম নাও হয়ে থাকে, এরকম সময় কি করা উচিত যিনি পিআর দেখছেন, সেটা একটু জিজ্ঞাসা করব। এই জায়গাটায় আমি অতটা ফেস করিনি, বাট হ্যাঁ অবভিয়াসলি যারা নিউজটা যাচাই না করে একটা জিনিস লিখে দিচ্ছে কারোর ব্যাপারে বা কোনো জিনিসের ব্যাপারে, সেটা অবভিয়াসলি খুব খারাপ জিনিস। কারণ হচ্ছে যে এটা আমি মনে করি, কারণ যে কোনো নিউজের ক্ষেত্রে আমাদের যাচাই করাটা খুব ইম্পর্টেন্ট। আর আমার ক্ষেত্রে যদি আমি ফিউচারে এরকম কোনো ফেস করি, কোন জায়গাটা থেকে বেরিয়েছে নিউজটা আমি সেটা আগে দেখবো। ওটার যিনি এডিটার আমি ওনার নাম্বারটা জোগাড় করার চেষ্টা করব। তারপর আমি ওনার সাথে ডিরেক্ট কথা বলবো যে এই নিউজটা যিনি করেছেন মানে কোন ভিত্তিতে করেছেন, আদেও কি এটা যাচাই করেছেন আপনারা নিউজটা, বা আদেও কি এটার মধ্যে কোনো সত্যতা আছে। তো আমি সেই পুরো জিনিসটাকে ক্লারিফাই করব, অ্যান্ড যাতে ওই নিউজটা আর বেশি না ছড়ায় সেই জায়গাটা অবভিয়াসলি আমি টেক কেয়ার করব, যে যেন কোনো নেগেটিভ মানে কোনো যেন প্রচার না হয় যেটাতে কারোর
কোনো রেপুটেশনের ক্ষতি হতে পারে বা কারোর কোনো রকম ভাবে ক্ষতি হতে পারবে। তো সেই জায়গাটা আমি অবভিয়াসলি সেটাকেই মানে বলে যে ক্রাইসিস ম্যানেজমেন্ট, ওয়্যার পিআর একদম। ক্যান প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল। দ্যাট ইজ একদম। ভেরি ইম্পর্টেন্ট ইন পিআর। আমার মনে হয় যে না হলে তো যার সম্পর্কে লেখা হচ্ছে অনেকটা বেশি নেগেটিভিটি একদমই তাই, ছড়িয়ে যায়। একদমই তাই, কারণ সে একজনকে কাজটা দিয়েছে, একজন একদম। পিআর এর দায়িত্ব হচ্ছে যে তার সেই প্রচারটাকে কতটা পজিটিভ ওয়েতে নিয়ে যাওয়া যায়। ব্যক্তিগত লাইফে অনেকটা হ্যাম্পার করে হ্যাঁ, এই জিনিসগুলো। অবভিয়াসলি। একদম। তো সেটা যতক্ষণ না তার কোনো সে থাকে যে হ্যাঁ মানে সেটা সে সামনে মানে মিডিয়ার সামনে আনতে চাইছে, তো আমার মনে হয় তার সেই প্রাইভেসিটা সবসময় মানে কারোর পার্সোনাল লাইফ হোক বা যে কোনো জিনিসের ক্ষেত্রে হোক, তার সেই প্রাইভেসিটা সে যদি নিজের মধ্যে রাখতে চায়, আমাদের সকলের উচিত সেই প্রাইভেসিটাকে রেসপেক্ট করা, এটা আমি একদম, মনে করি। একদম। আমরা যাই আমাদের পরের সেগমেন্ট গ্রিন রুমে। চিল্কাদি, আমি জিজ্ঞাসা করবো যে তুমি নিজেকে গ্রুম করো কি করে? মানে গ্রুম মানে তো শুধু সুন্দর করে সাজা গোজা না, না, একদম না। নয়, সবকিছুটা নিয়েই গ্রুম বলে, গ্রুম পার্ট বলে। তো তুমি বলো যে তুমি নিজেকে গ্রুম করো কি করে একটা কাজের আগে? এখন যবে থেকে আমি নিজের এজেন্সি খুলেছি, মানে এই 3 বছর হতে যাবে এই বছরে, তো আমি নিজেকে পুরোপুরি মানে একটা আইসোলেশন মোডে রাখছি। মানে আমি কারোর সাথে মানে খুব প্রয়োজন না হলে আমি কারোর সাথে কথা বলছি না, বা ওই জায়গাটা যখন আমি নিজেকে আইসোলেশন মোডে রাখছি, তো আমি অনেক রকমের বই পড়ছি, অনেক রকমের জিনিস রিসার্চ করছি, মানে অনেক রকমের জিনিস নিয়ে চোখ বন্ধ করে ভাবছি যেটা আরো কি করে বেটার করা যায়। তো এই জায়গাটা মানে আমি বিগত অনেক দিন ধরে মেনটেন করতে করতে এখন এমন হয়েছে যে মানে ওটা আমার সব থেকে একটা ফেভারিট মোড হয়ে গেছে, আইসোলেশন মোড। মানে ওই মোডের বাইরে আমি যখনই এখন বেরোই, মানে খুব কাজ যদি না থাকে আর খুব যদি আমার দরকার না পড়ে, তাহলে ওই আইসোলেশন মোডটা এই মুহূর্তের জন্য আমি ভাঙতে চাইছি না। আচ্ছা। কারণ আমি বিগত মানে আগামী 5 বছর আমি নিজেকে এমন একটা জায়গায় দেখতে চাইছি যে হয়তো একটা মানুষের জীবনে সবকিছু শেখা তার পক্ষে পসিবল হয় না, বাট আমার যেগুলো যেগুলো নেগেটিভ কোয়ালিটিস আছে বা আমার যেগুলোতে যে জায়গায় আমাকে আরো আমার মনে হয় যে ওয়ার্ক করা উচিত, সেই জায়গাগুলোকে আমি ওভারকাম করতে চাইছি। আচ্ছা, তুমি যে আইসোলেশন মুড বলছো, কিন্তু সবাই বলে যে পিআর করতে গেলে যে এই নেটওয়ার্ক বা কমিউনিকেশন, তার জন্য হয়তো প্রচুর পার্টিজ অ্যাটেন্ড করতে হয়, অনেক জায়গায় যেতে হয়, তো সেগুলো করা হয় না? না, সেগুলো আমি খুব একটা করি না। হ্যাঁ, অবভিয়াসলি আমার যেটা প্রফেশন সেটা এক্সট্রিম একটা এক্সট্রোভার্টের প্রফেশন, বাট পার্সোনালি আমি খুব ইন্ট্রোভার্ট। আমি খুব মানে চুজি, আমি সবার সাথে আমার ভাইবস ম্যাচ করতে পারি না। মানে যার সাথে আমার ম্যাচ হয় আমি তার সাথে খুব টাইম স্পেন্ড করতে পারবো, কিন্তু যার সাথে আমার ভাইবসই ম্যাচ হবে না বা জায়গাটার সাথে আমি হয়তো হ্যাবিচুয়েট হব না, আমি সেখানে গিয়ে এনজয় করতে পারবো না। তাহলে তোমার এই যে ক্যারেক্টারটা, এটা তোমার কাজের সাথে ক্ল্যাশ করে না? কাজের সাথে ক্ল্যাশ করে না, বিকজ ওই যখন আমার কাজ থাকে তখন আমি আবার কাজের মধ্যে নিজেকে ঢুকিয়ে নিই, তখন সেই মানে ওই সময়টাকে আমি নিজেকে তখন ওই কাজটার মধ্যেই রাখি, আর তখন আমি আমার খুব এক্সট্রোভার্ট হয়ে যাই। আচ্ছা, মানে দুরকম মুড দু তোমার রকমের মোড আমি প্লে করতে হয়, মানে আমার প্রফেশন একদম এক্সট্রিম এক্সট্রোভার্ট, একদম। আর আমার নিজের ক্যারেক্টার প্রচন্ড ভাবে ইন্ট্রোভার্ট। Introvert। তো এটা অবভিয়াসলি তোমার সাথে আড্ডা মেরে এটা কখনো মনে হয়নি, কারণ তুমি তো প্রচুর পুরনো মানুষ, তোমার ওই সাথে জন্যই, বহু বাট আড্ডা মেরেছি। ওই যে বললাম ভাইবস ম্যাচ করাটা ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভাইবস ম্যাচ করলে আমি বলেছিলে তোর সাথে আমার ভাইবস ম্যাচ খুব করেছে। মানে আড্ডা হয় তার সাথে, আমি মানে সে আমার একদম নিজের মানুষ হয়ে যায়, একদম কিন্তু ভাইবস না ম্যাচ হলে মিশতে পারি ঠিক না তার ঠিক, সাথে। একদম ঠিক কথাই বলছো। তোমার সঙ্গে যখন আমার আলাপ, তখন এত পিআর এজেন্সিস ছিল না, এত মানুষ পিআর করতেও না। তো সম্প্রতিকালে যে কোনো মানুষ বল মানে ফেসবুকে হয়তো আমরা লিখছি যে কোনো পিআর এজেন্সিস আছে, যোগাযোগ করো, ইনবক্স করো, সবাই লিখছে যে আমি পিআর করি, আমি পিআর করি। এই সবাই পিআর করছে, এই বিষয়টা নিয়ে তুমি কিছু বলতে চাও? মানে পড়াশোনা ছাড়া, প্রপার গাইডেন্স ছাড়া বা পড়াশোনা ছাড়া যারা পিআর করছে তারা কি কোনোভাবে মার্কেটটা নষ্ট করছে, তোমার কি মনে হয়? সবার কথা বলবো না যে মার্কেট নষ্ট করছে, বাট হ্যাঁ অবভিয়াসলি কিছু জিনিস আমারও চোখে পড়ে, মানে যেখানে আমার মনে হয় যে সেই মানুষটি যখন মানে নিজের ব্যাপারে কিছু প্রচার করছে বা যে কোনো বিষয়ে, মানে সবাই বলছে যে আমি এখন পিআর, তো এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার যে সে নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে। বাট হ্যাঁ, এটা ক্ষতিগ্রস্ত, কারণ আমরা যখন কোনো ক্লায়েন্ট ভিজিটে যাই, নতুন ক্লায়েন্ট ভিজিটে, এটা ফেস করতে হয়েছে আমাকে অনেকবার। মানে আমাকে
অনেক ক্লায়েন্ট বলেছে যে এখন তো মার্কেটে দেখি সবাই পিয়ার, হোয়াট ইজ পিয়ার? সবাই তো দেখি পিয়ার করছে, কি হয় অ্যাকচুয়ালি এই পিয়ার? পিয়ারটা কি? তো তখন আমি তাকে মানে যে বোঝানোটা হয়তো আমার 15-20 মিনিটের কাজ, সেটা তখন আমাকে এলাবোরেট করে হয়তো 1-1.5 ঘন্টা টাইম লেগে গেল একদম। তাকে বোঝাতে। কারণ এরকম মানে মার্কেটে এত বেশি ফেক ব্যাপারটা চলে এসছে, হ্যাঁ, আর ফেকের মধ্যেই বেশি মানুষ আগে ঢুকে পড়ছে। তো হ্যাঁ, অবভিয়াসলি আমার কাজের ক্ষেত্রে আমি কিছু কিছু জায়গায় চ্যালেঞ্জেস ফেস করেছি, কারণ মানুষের সেই ট্রাস্টটা একদম ভেঙে গেছে আর একটি মানুষের উপরে। অনেক সময় পাবলিসিটি স্টান্টের জন্য কিন্তু নেগেটিভ কথা বলেও তো অনেক সময় পিআর করা একদম হয়, একদম একদম। সেগুলো অনেক সময় পাবলিসিটির কাজে লেগে যায়। তো সেগুলো তোমরা তো করো যখন তোমাদের, আমার মনে হয় যে সেটাও একটা পড়াশোনা, সেটাও একটা ওটাই পার্ট। ওটাই। কিন্তু যারা এই প্রপার গাইডেন্স না নিয়ে আসে তারা মনে হয় অনেকাংশে মার্কেট নষ্ট করে। এবং যদি আসে আমি টাকা পয়সার কথায়, হ্যাঁ, আমটা লাগবে, আমার এক্সপিরিয়েন্স লাগবে, এরকম অনেক কিছু আমার লং রানের জন্য লাগবে। বাট মানে একটা কি বলবো, মানে একটা ছোট মুহূর্তের জন্য মানুষ বা টাকা কামানোর জন্য অনেক কিছু করতে পারে, বাট সেটা লং রানে কাজ করবে না। কেন? না। পিআর ইজ অল অ্যাবাউট হাউ ইউ আর ম্যানেজিং দি বিল্ড অফ সামওয়ানস ইমেজ অ্যাজ ওয়েল অ্যাজ ইউর ওন ইমেজ ঠিক। ইন ফ্রন্ট অফ দ্য মার্কেট। একদম, মানুষ হিসাবে আগে ঠিক হতে হবে। সেই ট্রাস্টটা বিল্ড আপ হওয়াটা ক্লায়েন্টের সাথে পিআর এর খুব বেশি দরকার। একদম একদম। তো এটা অনেক আমি মনে অনেক করি। পজিটিভ কথা বলেছো, এবার একটু নেগেটিভ কথায় আসি আমরা। এই টাকা পয়সা নিয়ে বলো, মানে আমাদের এই মানে বাংলায় আর কি টলিউড ইন্ডাস্ট্রির কথাই বলো, কারণ তুমি তো ইন্ডাস্ট্রিরই মানুষ। তো টাকা পয়সায় যখন আসি কথায়, যে তুমি আমার ছবির পিআর করে দাও, কিন্তু বাজেট নেই আমার, এই তুমি এই টাকায় করে দাও, মানে এই জিনিসটা তো প্রচুর ফেস করেছো, আমি নিজে জানি তুমি ফেস করেছো, পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। তো সেই সময়টা কিভাবে ম্যানেজ করো? তোমার কি মনে হয় যে বাইরে, মানে আমি বলিউডের কথাই বলছি, সেখানে যতটা পিআর কে ইম্পর্টেন্স দেওয়া হয়, আমাদের এখানে ততটা অবভিয়াসলি দেওয়া হয় না। তো একটু নেগেটিভ গুলো বলো, যে টাকা পয়সা নিয়ে কিরকম কি ফেস করেছো, কখনো এরকম হয়েছে যে কাজ করেছো কিন্তু টাকা পয়সা পাও? একদম হয়েছে এটা, যে কাজ করেছি, এত ভালো কাজ করেছি, বিকজ আমাদের কাজ হচ্ছে প্রমোশন করা, সেই প্রমোশনের জায়গাটা মানে অ্যাচিভ করে নিয়েছি। কিন্তু সিনেমাটা কতটা বেশি মার্কেটে চলবে বা চলবে না সেটা তো পিআর এর উপর নির্ভর করে না, সেটা টোটালি আমাদের দর্শকের উপর নির্ভর করে, কন্টেন্টের উপর নির্ভর করে। তো হ্যাঁ, আমি এরকম অনেকবার হয়েছে, মানে দুবার তো হয়েইছে যে আমি কাজ করে টাকা পাইনি, বা সেই মানে পুরো কাজ করে নিলাম, মানে বারবার করে সেই ফলো আপ হচ্ছে যে মানে এটা, যেটা আমার জন্য এক এক সময় খুব চিপ লাগে জিনিসটা, যে হ্যাঁ। একটা কাজ করেছি আমি, এত খাটাখাটনি করেছি, তা সেই মূল্যটা আমি পাবো না কেন? তার জন্য আমাকে এতবার ফলো আপ করতে হবে কেন? একদমই, মানে এটা প্রাপ্য টাকা, লাস্টে মনে হয় যেন মানে আমি ভিখিরি ভিক্ষা হ্যাঁ, চাইছি, সেটাই এই হচ্ছে একটা বিষয়। ফিল হয়। এক্স্যাক্টলি, এই ফিলটা মানে হয় মাঝে মাঝে যে এতবার আমি কেন ইয়ে করবো, কেন চাই? মানে তাকে আমি তার সব ডেলিভারেবলস দিয়ে দিয়েছি, তাহলে আমার টাকার সময় কেন আমাকে এটা বারবার ফেস করতে হয়েছে? একদম। ইন জেনারেলি পিআর, মার্কেটিং, পাবলিসিটি আসে পোস্ট প্রোডাকশনের পরে, আমি ছবির ক্ষেত্রে বলছি। আচ্ছা, তো মানে এটা আমার পার্সোনালি মনে হয়, আমি তোমার জাস্ট পয়েন্ট অফ ভিউটা জানতে চাইবো। যারা পাবলিসিটি করছে তাদেরও নিশ্চয়ই একটা ভিশন থাকে যে এটা আমার প্রোডাক্ট, আমি কিভাবে এটাকে পাবলিসিটি, মানে পাবলিকালি ওটাকে প্রেজেন্ট করব। তো তোমার কি মনে হয় যখন একটা প্রোডাক্ট শুরু হয়, শুরুর সময় থেকে এই মানুষগুলোকে ইনভলভ করা উচিত না? মানে হয়ে গেল, তারপরে তুমি আমার এই বস্তাটাকে বিক্রি করে দাও বা লোকের সামনে প্রেজেন্ট করো, বস্তাটার মধ্যে কি জিনিস আছে সেটা মানুষ লাস্টে এসে দেখে যখন বানানো হয়ে গেছে। একদম একদম না, এটা একদম তুমি ঠিক কথা বলেছো। কারণ একটা লাস্ট মোমেন্টে আমি ছবিটার ব্যাপারে কিছু জানলাম না, খালি কে আছে, কে ডিরেকশন করছে, জাস্ট ওটা জেনে, মানে আমি ছবিটা, যেটা আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে একটা পিআর এর কাজ হচ্ছে A to Z তার ব্যাপারে নলেজ রাখা, যে আমি কোন বিষয়টার ওপর পিআর করছি, লাইক আমার স্কোপ কি কি আছে এই জায়গাটায়, সেটা খুব ইম্পর্টেন্ট। তো অবভিয়াসলি যে কোনো ছবির ক্ষেত্রে একদম প্রথম দিন থেকে আমার মনে হয় যে মানুষটি পিআর করবে তাকে একদম রাখা, মানে শুটিং ফ্লোর টু একদম মানে রিলিজ অবধি, যে কিভাবে কাজ হয়েছে, কিভাবে, কারণ একটা পিআর পুরো জিনিসটা যদি ভালো করে অবজার্ভ করে দেখতে পায়, অনেকগুলো স্কোপ থাকে একটা সিনেমার জায়গায়, ব্যাক ক্যালকুলেশনে আমার মনে হয় কাজ করা হ্যাঁ, উচিত, তো সেগুলোকে অনেক বেশি ফোকাস করা উচিত। ঠিক ঠিক, একদম। তো অনেকক্ষণ গল্প করেছে, এবার একটু ছোট্ট করে গেম খেলবো তোমার সঙ্গে। 4টে প্রশ্ন করব, তুমি উত্তর দেবে।
প্রথম প্রশ্ন যে এই মুহূর্তে তোমাকে বললাম যে তুমি একজন জার্নালিস্ট, তোমার হাতে একটা বুম দিলাম, বললাম যে একটা মানুষকে, একটা নির্দিষ্ট মানুষকে কিছু প্রশ্ন করতে হবে। আমি মানুষটার নাম উল্লেখ করছি না, তুমি তোমার পছন্দ মতন একটা মানুষকে বেছে নাও এবং তাকে প্রশ্ন করো। সেটা কে হতে পারে? যে কেউ, তোমার পছন্দ মতো। তুমি একজন জার্নালিস্ট, মানে সেটা কি সেলিব্রিটি হতে হবে? যে কেউ, তোমার মা বাবাও হতে পারে। একজন কি, মানে সেটা উল্লেখ করতে হবে আমি কাকে করব কোয়েশ্চেনটা? হ্যাঁ। আচ্ছা, আমার মাকে জিজ্ঞেস করব যে সে আমাকে দেখে কেন, মানে কেমন ফিল করে এখন, বিকজ আমি বাড়ি থেকে অনেক বছরই হয়েছে বাইরে থাকি, একা থাকি। মানে বাবা মার অনেক সময় শরীর খারাপ হয় যখন, হয়তো আমি তাদের পাশে থাকতে পারি না। তো আমার খুব একটা তখন আফসোসের জায়গা থাকে যে হ্যাঁ আমি এই সময়টা তাদের কাছে নেই। তো মাকেই জিজ্ঞেস করব যে তোমার কেমন লাগছে আমাকে দেখে, কারণ মা সবসময় সাপোর্ট করেছে আমাকে সবকিছুতে, এটা ঠিক। বাট যখন আমি মানে একদম লাইফে ফার্স্ট ডিসিশন নিয়েছিলাম যে আমি এই প্রফেশনটা চুজ করে আসব, এই ডিসিশনটাকে আমার সাপোর্ট করেনি। আচ্ছা। এই ডিসিশনটার সময় আমার বলেছিল যে তুই মিডিয়াতে যাবি, তুই অন্য প্রফেশনে কেন যাচ্ছিস না? দেখ অমুকের ছেলে দেখ কত ভালো চাকরি করছে, কত টাকার প্যাকেজ পাচ্ছে, অমুকের মেয়ে দেখ কত ভালো করেছে। তো এই বিষয়গুলো মানে আমি তখন মাকে এটাই বুঝিয়েছিলাম যে এটা হয়তো একটু সময় সাপেক্ষের ব্যাপার, বাট একটা জায়গায় গিয়ে হয়তো তোমারও মনে হবে যে না আমি লাইফে কিছু হয়তো হয়তো অনেক বড় পোর্শনের কিছু অ্যাচিভ করতে পারিনি, বাট হয়তো একটু অ্যাচিভ করতে পেরেছি, একদম একটা ছোট্ট পোর্শন। না তো না, ও যথেষ্ট অ্যাচিভ করেছে, কলকাতায় সাস্টেন করেছে আপনার মেয়ে, এটা অনেক বড় জিনিস। তোমার অ্যান্সার গুলো কাকিমা নিশ্চয়ই তোমাকে ফোন করে দেবে। তো সেটা অবভিয়াসলি মাকে জিজ্ঞেস করবো যে এখন তুমি কেমন ফিল করছো আমাকে দেখে, বা একদম। তোমার কি মনে হচ্ছে। তো এটা অবভিয়াসলি মাকেই জিজ্ঞেস করব। একদম। 2 নম্বর প্রশ্ন, তোমাকে এখন আমরা যে প্রফেশনে দেখছি সেটা যদি না হতে তাহলে কি হতে? সেটা যদি না হতাম তাহলে আমি কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট রিলেটেড জব করতাম। আই সাবাস, কনফিডেন্ট এখনো। যাই হোক, 3 নম্বর প্রশ্ন, এটা তোমার কাজ রিলেটেড। তোমার মান্থলি যে কাজের শিডিউল থাকে, প্রচুর মানুষকে তুমি নিয়ে নিয়েছো কাজ, আর হয়তো যে কোনো একটা ক্লায়েন্টকে তুমি চুজ করতে পারবে। আমি 4 জনের নাম বলবো, 4টে হাউসের নাম বলবো, Oh my God. সেখান থেকে ঠিক একজনকে এরকম করে তুলে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে? একটা হচ্ছে দেব, 2 নম্বর হচ্ছে বুম্বাদা, 3 নম্বর হচ্ছে অঙ্কুশ, 4 নম্বর হচ্ছে যিশুদা। দুটো অপশন দিলে ভালো হতো। না, একটাই দেবো। যিশুদা। নতুন খুলেছে প্রোডাকশন। হ্যাঁ, যিশুদার সাথে আমি কাজ করতে চাই, বিকজ যিশুদাকে আমার ছোট্টবেলা থেকে প্রচন্ড একটা পছন্দের মানুষ। সো অবভিয়াসলি আমি যিশুদার সাথে কাজ করতে চাই। যিশুদার যে এই ভার্সেটাইল নলেজটা, যিশুদার সব মানে জায়গায় কাজ করে ফেলেছে, হ্যাঁ, অ্যান্ড তো খুব সেই important. জায়গাটা আমি যিশুদার থেকে শিখতে চাই। তো অবভিয়াসলি যিশুদা। খুব ভালো অ্যান্সার। লাস্ট প্রশ্ন, খুব ইন্টারেস্টিং। বরং এই এপিসোড থেকেই ফার্স্ট শুরু হলো আমাদের এই বিষয়টা, টাং টুইস্টার। ওকে, 3টে বলবো, তুমি সেটাকে অন্তত 5বার করে বলো। ফার্স্ট, জলে চুন তাজা, তেলে চুল তাজা। জলে তুন, জলে চুন তাজা, হ্যাঁ, তেলে চুল তাজা। চুন আর চুল। ইয়েস, আচ্ছা, অন্তত 5বার। জলে চুন তাজা, তেলে চুল তাজা। আচ্ছা, স্টার্ট করছি তাই। করো করো। জলে চুন তাজা, তেলে চুল তাজা, জলে চুন তাজা, তেলে চুল তাজা, জলে চুন তাজা, তেলে চুল তাজা, জলে চুন তাজা, তেলে চুল তাজা। ভেরি গুড। ইন্ট্রোভার্ট মনে হয় তুমি নিজে নিজে অনেক বেশি ফোকাসড, তাই জন্য তুমি বলতে পারো, একদম একবারে ভুল হলো না। আচ্ছা, পরেরটা হচ্ছে লন্ডনে লেলিন। এটা 5বার বলতে হবে। লন্ডনে লেলিন।
লন্ডনে লেলিন, লন্ডনে লেলিন, লন্ডনে লেলিন, লন্ডনে লেলিন, লন্ডনে লেলিন। বাবা, এইটা আমি ভাবতেই পারিনি তুমি করতে পারবে, বিশ্বাস করো। আমি যখন প্র্যাকটিস করেছি আমি কি ভুলভাল যে বলেছি। আচ্ছা, পরেরটা হচ্ছে লালু রেলে লেরও বিক্রি করে। লালু লেরে রেলে, রেলে, রেল রেল আচ্ছা লালু রেলে, লেরও বিক্রি করে। বাপরে 5 বার। 5 বার। পারবে পারবে। লালু রেলে লেরো বিক্রি করে, লালু রেলে লেরো বিক্রি করে, লালু রেলে রেলো লেরো বিক্রি করে। যাই হোক, যথেষ্ট ভালো, তুমি যে বাদ বাকি দুটো করতে পেরেছো এটাই অনেক। খুব ভালো করে আমরা গেম সেগমেন্টটা পার করলাম। এবার আমরা লাস্ট ফাইনাল সেগমেন্টে যাচ্ছি। তুমি তো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করো, ফিল্ম ইন্ডাস্ট্রি করো, তারপর আরো তোমার অনেক অনেক, আমি জানি না ইন্ডাস্ট্রিগুলোর নাম। তো তোমার ফিল্মটাও কেন মনে থাকে, কারণ তোমার সাথে আমার আলাপই ফিল্মের জায়গা থেকে, ফিল্মের আমাদের, জায়গা হ্যাঁ। থেকে, তাই মনে থাকে। তো ফিল্ম জগতে তুমি শুরু করেছিলে এই পিআর, কোথা থেকে কিভাবে সেটা একটু বলো। ফিল্ম জগতে পুরো পিআরটা, মানে ফিল্মের পিআর বা সেলেব ম্যানেজমেন্ট বা এই সব বিষয়গুলো আমার শুরু হয়েছিল সুরেন্দ্র ফিল্মস থেকে। আচ্ছা, তো ওখান থেকেই তোমার সাথে ওখান থেকেই তোমার সাথেও আমার আলাপ, ওই জায়গাটা থেকেই। সো ওখান থেকে আমার ক্যারিয়ার স্টার্ট হয়। তো ওই জায়গাটায় গিয়ে আমি অনেক কিছু, মানে সুরেন্দ্র ফিল্মস থেকে আমি অনেক কিছু শিখেছি। মানে যিনি সুরেন্দ্র ফিল্মসের মেন, যিনি নিশপাল সিং, মানে আমরা তাকে রানেদা নামে রানেদা। পরিচিত আমাদের সবার কাছে। তো উনি আমাকে সেকেন্ড ডেতে একটা কথা বলেছিল, যেটা আমি খুব বিশ্বাসী ছিলাম। বলল যে কাজ প্রচুর আছে, তুমি দেখে নাও যে কাজটা কি করে করবে। এইটা আমাকে কথা বলেছিল সেকেন্ড ডেতে। তো আমি যখন যাই, মানে ওই কাজের জায়গাটা যখন আস্তে আস্তে ফিল্মের জায়গাগুলোকে ঢুকছি, জানার চেষ্টা করছি যে সিনপসিস কী হয় মুভির, কত ওয়ার্ডস লিমিটেশন থাকে, জনারটা কী হয় মুভির। তো এই জায়গাগুলো আস্তে 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 করে শিখছি। আর অবভিয়াসলি থ্যাঙ্কস টু ওয়ান্স এগেন মানে রানেদা, যে আমাকে সবসময় ফ্রিডমটা দিয়েছে কাজে। মানে কখনো আমার সাথে ওই রেস্ট্রিকশন জায়গাটা রাখেনি যে না তুমি এটা কাজটা করবে না, বা তুমি আমাকে জিজ্ঞেস করেই কাজটা করবে, বা তুমি ওখানে যাবার আগে তুমি আমাকে জিজ্ঞেস করেছো যে কাজটা কর। তো এই জায়গাগুলো আমি কখনো ফেস করিনি ওই হাউস থেকে। তো তার জন্য আমি মানে মানে খুবই থ্যাঙ্কফুল সুরেন্দ্র ফিল্মসের কাছে, যে অত বছরের কাজের মধ্যে আমি পুরো শিখেছি, নিজেকে আরো বেশি গ্রুম করতে পেরেছি এই সাবজেক্টটার ওপরে। তো সেই জন্য মানে ফিল্মটা আমার খুব ভালোবাসার একটা সাবজেক্ট। তো আমার আমার তোমার আলাপের মধ্যে আমার হঠাৎ মনে পড়লো যে আরো একজন ছিল যিনি এখন নেই। হ্যাঁ হ্যাঁ, খুব মনে পড়ে সত্যি। ওটাই ওটাই। সুদীপ একজন ছিল, সুরিন্দারই ছিল। একসঙ্গে অনেক দিন আলাপ, ওর থ্রুতেই তোমার সাথে আমার আলাপ হ্যাঁ, হয়েছিল। আমাদের ওই বড় একটা রুমে যেখানে অনেক চেয়ার ছিল, কনফারেন্স রুমে আমাদের আলাপ হয়েছিল, রাইট। একদম একদম। যারা আপকামিং আসতে চাইছে তাদের জন্য কিছু বলো। যারা আপকামিং আসতে চাইছে তাদের জন্য আমি একটাই কথা বলবো, হার্ড ওয়ার্ক মাস্ট। মানে কিছু ওই শর্টকাট বলে কিছু নেই যে হ্যাঁ আমি আজকে একটা ভালো সিনেমার মধ্যে ইনভলভ আছি মানে আমি খুব বড় পিআর হয়ে গেলাম, নেক্সট ডে থেকে অহংকারে তার মাটিতে পা পড়ছে না। মানে এই জায়গাটা আমার মনে হয় যে একদম রাখা উচিত নয়। লাইফে যত আমি ডাউন টু আর্থ হতে পারবো, যেটা আমি এখন, এটা আমার কাছে একটা খুব বড় চ্যালেঞ্জ, যে আমি লাইফে যত বেশি সাকসেস করি না কেন আমার কাছে মানে ওই জিনিসটা যেন চেঞ্জ না হয়, ওই জিনিসটা যেন আমি সবসময় মানে লাইক কি বলবো, মানে ধীরে ধীরে যেন ওই জিনিসটার মধ্যে আমি মানে খুব বেশি উদ্ধত না হয়ে পড়ি। মানে ডাউন টু আর্থ প্লেসটা যেন, হ্যাঁ মাটিতে পা রেখে চললে তাতে আমি কি লাইফের ক্ষেত্রে মানে এগিয়ে যেতে আরো বেশি সুবিধে হবে। একদম। তো নিউ কামার্সদের জন্য ওটাই বলবো, হার্ড ওয়ার্কিং, ডাউন টু আর্থ থাকা, যে কোনো একটা কাজের জন্য আগে ফার্স্ট নলেজটাকে বাড়াও। এটা খুব যে ইম্পর্টেন্ট। তুমি যদি ওই নলেজটা না বাড়াও, মানে ওপর ওপর করে একটা কাজ করে দিলে
তারপরে তুমি কিছু শিখতে পারলে না, আর একদম। সেটা লং রানে সাস্টেনেবলও না। একদম একদম তো সেটা খুব ইম্পর্টেন্ট। একদম। আর আমি একটা জিনিস অ্যাডিশন করছি কিছু না জেনে, কাজের শুরুতে বসটা প্রথমে খুব ইম্পর্টেন্ট, খুব ভালো বস হতে হবে। তার আন্ডারে কাজ করলে অনেক কিছু শেখা যায়, কারণ না আমি ঠিক মানে এই ওয়ার্ডটা, সরি আমি তোমাকে ইন্টারাপ্ট করছি, এই নিশ্চয়ই, বস নিশ্চয়ই। ওয়ার্ডটার মধ্যে আমি ঠিক বিলিভ করি না। আমি বিলিভ করি অ্যাজ আ লিডার। লিডার, ভালো লিডার হতে মানে হবে। হ্যাঁ, আমি যদি একটা ভালো লিডার হতে পারি, হ্যাঁ, আমি হ্যাঁ। আমার যারা পরে নেক্সট জেনারেশন আছে আমি তাদেরকে অনেক কিছু শেখাতে পারবো। কিন্তু আমি বস হলে কোথাও না কোথাও গিয়ে সেই ডমিনেটিং ব্যাপারটা তাদের ওপর চলে আসবে, তারা তখন ওই যে ইন্ডিপেন্ডেন্ট কাজে সেটা তারা আমার থেকে কিছু শিখতে পারবে একদম। না। তুমি তোমার ক্যারিয়ারের শুরুতে যাদেরকে পেয়েছো তারা তো ভীষণ বড় বড় একজন বড় মানুষ। বড় মানুষ, আর সবজন মানে শিলাদিত্য স্যার প্রচন্ড ডাউন টু আর্থ, আমাদের রানেদা রানেদা আছে। প্রচন্ড ডাউন টু আর্থ। তো তাদের থেকে শিখে এবার আমি যদি মানে যতজন পৃথিবীতে বড় মানুষ আমি দেখেছি সবাই ডাউন টু আর্থ হওয়াটা খুব ইম্পর্টেন্ট। একদম একদম খুব তো মানে সেটা মাটিতে খুব দরকার। পা রেখে চলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওইটাই প্রত্যেকটা কাজের জন্য, এটা ওইটাই আমার ওইটাই মনে হয়। ওইটাই। আমাদের ফাইশ লাইভ স্টুডিওর দর্শকদের যদি কিছু বলে দাও। খোয়াইশ লাইভ স্টুডিওতে এসে আমার খুবই ভালো লাগলো। শৈলীর সাথে আমার অনেক দিনের আলাপ, মানে শৈলী আমাকে লাস্ট 2-3 মাস ধরে ইন্টারভিউর জন্য বলছিল, বাট আমি সরি, এক্সট্রিমলি সরি, আমি ক্যামেরার সামনে ওকে সরি বলে দিচ্ছি, আমি ওকে টাইম দিতে পারিনি। বাট ও সবসময় আমাকে মানে আমার ক্যারিয়ারে সবসময় সাপোর্ট করেছে, জীবনের যে কোনো জিনিসে মানে আমরা অনেক কিছু ডিসকাস করেছি। তো আমি খুব মানে অবলাইজ যে আমি এখানে আসতে পেরেছি, আর থ্যাঙ্কফুলও, মানে দুটোই মানে খুব বড় জিনিস যে আমি এখানে আসতে পেরেছি। আর ভালো লাগলো বেশ, মানে তোমাদের সবার সাথে আলাপ হয়ে, তোমাদের সবার সাথে কথা বলে। তুমি এটা বলো যে তুমি তো এই ইন্টারভিউ এগুলো সব তুমি আয়োজন করো, আজকে তুমি ক্যামেরার সামনে অনেকক্ষণ কথা বলো, অনেকক্ষণ আড্ডা দিলে, কেমন লাগলো তোমার? ক্যামেরার পিছনের মানুষ তুমি, ক্যামেরার সামনে এসে তোমার কেমন লাগলো? ক্যামেরার সামনে আহ, প্রথমে তুমি যখন ফোন করেছিলে আমাকে, তখন আমার মনে হয়েছিল যে আমি কথা ঠিক করে বলতে পারবো তো, গিয়ে আবার কিছু মানে এরকম কোনো মানে কথা বলে ফেলবো না তো, মানে বারবার অনেক কিছু মাথায় কোয়েশ্চেন্স গুলো আসছিল। বাট তারপরে সামহাও তুমি যখন বারবার ফোন করেছো, মানে এখানে আসার পুরোপুরি ক্রেডিট তোমাকে যায়, কারণ তুমি সেই জায়গাটা আমায় মোটিভেট করেছো যে তুমি এসো চিল্কাদি, হ্যাঁ, আমি আছি পাশে তোমার সাথে। গল্প তো জমিয়ে সেই গল্প কারণে করো। হ্যাঁ, সেই কারণে আমি বলতে পারো যে তখন মনে হলো যে না আমি যাই, আমি গিয়ে ও যখন এতবার বলছে, ও যখন আমাকে এত সাপোর্ট করেছে, আমারও ওর এইটুকু রিকোয়েস্ট রাখাটা উচিত। তো আর এটাই আমাদের মোটিভটাই এটা যে ক্যামেরার পিছনের মানুষগুলোর কথা আমরা শুনবো এবং আমাদের দর্শকদের শোনাবো। তাই ক্যামেরার ওপারে থাকা আরো মানুষগুলো যারা আপনারা শুনছেন বা এই এপিসোডগুলো দেখছেন তারা অবশ্যই রেডি থাকুন, আমি কিন্তু যে কোনো দিন আপনাদেরকেও পাকড়াও করব। আমাদের ফাইশের সম্পর্কে তোমার থেকে একটু শুনবো। ফার্স্ট অফ অল শৈলী, তোমাকে থ্যাংক ইউ যে তুমি খোয়াইশ লাইভ স্টুডিওতে আমাকে ডেকেছো, যে তোমার মনে হয়েছে যে চিল্কাদিকে ডাকি, তো তার জন্য সত্যি থ্যাংক ইউ। আর খোয়াইশ লাইভ স্টুডিও আমি অনেকদিন ধরে ফলো করছি, তোমরা যে ইনিশিয়েটিভটা নিয়েছো যে ক্যামেরার পিছনের মানুষগুলোর সাথে কথা বলা, তাদের লাইফের স্টোরি জানা, তারা কাজটাকে কিভাবে করছে, তো এটা একটা আমার মনে হয় খোয়াইশ লাইভ স্টুডিওর একটা খুব বড় ইনিশিয়েটিভ। কারণ এই ধরনের প্রোগ্রাম আমাদের কলকাতায় খুব কম হয়, যে ক্যামেরার পিছনের মানুষদের হাইলাইট করা। একদম একদম তো এই ইনিশিয়েটিভটা সত্যি রেকমেন্ডেবল, মানে খুবই ভালো ইনিশিয়েটিভ। আর আমি খোয়াইশ লাইভ স্টুডিওর ব্যাপারে এটাও সবাইকে বলবো, যেটি দুটো অ্যাপে আছে, গুগল প্লেতে আর অ্যাপ স্টোরে, যেখানে গিয়ে সবাই ডাউনলোড করতে পারে। আর যে কোনো ইভেন্টের জন্য, আপনাদের যে কোনো সেরিমনির জন্য, যে কোনো কিছুর জন্য খোয়াইশ অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি যদি ডাউনলোড করেন যে আপনার কোন আর্টিস্টের লাগবে বা কোন ইভেন্টের জন্য আপনার কাকে, কোন সেলিব্রিটির প্রেজেন্স হলে ভালো হয়, তাহলে প্লিজ খোয়াইশ হচ্ছে মানে সব থেকে মানে একদম রাইট প্ল্যাটফর্ম মানে এই সব কিছুর জন্য। একদম, মানে সেলিব্রিটি শুধু নয়, একদম ফ্রেশার্স থেকে শুরু করে সেলিব্রিটি, আপনার যে কোনো অনুষ্ঠানে ওয়ান ক্লিকে কিন্তু আপনি বুক করতে পারবেন আপনার পছন্দের আর্টিস্টকে। থ্যাংক ইউ চিল্কাদি আমার খোয়াইশ লাইভ স্টুডিওতে আসার জন্য, খোয়াইশ বিটিএসে আসার জন্য। বেস্ট খোয়াইশেস ফর ইওর আপকামিং জার্নি। থ্যাংক ইউ, তোমার আগামী দিনের জার্নি অনেক ভালো হোক, থ্যাংক ইউ সো মাচ। তুমি অনেক গ্রো করো, আমরা এটাই চাইবো। আজকের এপিসোড এখানেই শেষ করছি, আশা করছি অনেক কিছু জানা গেল পিআর সম্পর্কে, পিআর কি করে হয় না হয় সবটাই চিল্কাদি উত্তর দিয়ে দিয়েছে।
সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।